এলএনজি আমদানি নির্ভরতার বড় ঝুঁকির মুখোমুখি এখন বাংলাদেশ। সপ্তাহ দুয়েক ধরে একটি জাহাজের সরবরাহ বন্ধ থাকলেও উল্টো সরকারকেই গুনতে হচ্ছে মোটা জরিমানা। অন্যদিকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে। ফলে বহুমুখী সংকট এখন সরকারের ঘাড়ে, যা থেকে দীর্ঘমেয়াদে বের হওয়ার কোনো সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, চড়া মূল্যে গ্যাসের যোগান অব্যাহত থাকলে তা উপযোগী হবে না অর্থনীতির জন্য। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দেশে আমদানি করা এলএনজির ব্যবহার শুরু হয় ৮ বছর আগে। গ্যাস সংকট কমাতে নিজস্ব কূপ খননে মনোযোগ না দিয়ে আমদানি নির্ভরতা বাড়ায় তৎকালীন সরকার, যা এখন বহুমুখী ঝুঁকি তৈরি করেছে। একদিকে কারণে অকারণে আমদানির পেছনে গুনতে হচ্ছে চড়া মূল্য, অন্যদিকে টার্মিনাল অকেজো হলেই দেখা দিচ্ছে চরম ভোগান্তি। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের ভোগান্তি লোকসান যেমন বাড়ছে, তেমনি আর্থিক চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান সরকারকেও। অতীত সরকারের আমলে যেভাবে এই উন্নয়ন পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল, সেই সব জায়গায় যে রিভিউ হওয়া দরকার এবং সেই সব জায়গায় যে পরিবর্তন আনা দরকার, সেই কাজটা তো হয়নি। সেই ধারাবাহিকতাই চলতেছে। সরকারের একটা দায়িত্ব থেকে যায় যে এটাতে কিন্তু তাদের নিজস্ব বেনিফিটেই তারা এই অনুসন্ধানটা করা উচিত। দেশীয় গ্যাসের চেয়ে আমদানি করা এলএনজির দাম প্রায় ৫ গুণ বেশি। তবুও গ্রাহক চাহিদা পূরণে আরও ২টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। আছে আইএসও সিলিন্ডারে করে সরাসরি গ্যাস আমদানির আলোচনাও। কিন্তু বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতা সক্ষম দামে সরবরাহ করতে না পারলে ওই গ্যাস কাজে লাগাতে পারবে না গ্রাহক। তারা এটা অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু আমি মনে করি এটা অ্যাফোর্ড করতে পারবে সাময়িক। কারণ এটা যদি অ্যাকচুয়ালি কস্ট এফেক্টিভ হতো, তাহলে তো আমরা এইভাবেই আনতাম, ঠিক না? সরকার বলতো যে ঠিক আছে, আমরা পারছি না, যতখানি পারছি না আপনারা আনেন। এলএনজি সরবরাহ আবার বৃদ্ধি করে জ্বালানি সংকট সমাধান, এইটা বাস্তবসম্মত না। আমাদের জ্বালানি ব্যয় বাড়িয়ে বৈদেশিক মুদ্রা খরচ বৃদ্ধি করে এই রকম চাপ সৃষ্টি করে আমাদের ইকোনমি সেটা ধারণ করতে পারবে না। আমরা এই ধরনের সক্ষমতা আমাদের নেই। বর্তমানে গ্যাসের চাহিদা ৩৫০ কোটি ঘনফুটের ওপরে। এর মধ্যে নিজস্ব সক্ষমতা অর্ধেকেরও কম। এমন প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। লোকাল প্রোডাকশন এবং ইম্পোর্ট মিলিয়ে সামগ্রিকভাবে কিন্তু আমার ক্যাপাসিটি কমে গিয়েছে। তো স্বাভাবিকভাবে যৌক্তিক যেটা হচ্ছে এটাকে রেশনালাইজ করা। এখন অগ্রাধিকারের ভিত্তিতে আমাদেরকে এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। যেমন অগ্রাধিকারের ক্ষেত্রে আমাদের পাওয়ার প্ল্যান্ট অবশ্যই বিবেচনায় নিতে হবে, আমাদের শিল্প বিবেচনায় নিতে হবে। পেট্রোবাংলার সবশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে এলএনজির পেছনে ব্যয় হয় প্রায় ৫৫,০০০ কোটি টাকা, যা ছিল এর আগের অর্থবছরের চেয়ে ১২,০০০ কোটি টাকা বেশি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, আপনারা জানেন যে সারা দেশে একটা তীব্র গ্যাস সংকট চলছে। এই মুহূর্তে আজকের দিনের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কোনো সমাধানের পথ কি আমরা দেখতে পাচ্ছি? কেমন দেখছেন আজকের পরিস্থিতি? এই ভোগান্তির শেষই বা কোথায়, কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত প্রায় ২ সপ্তাহ ধরে গ্যাসের এই তীব্র সংকট দেখা যাচ্ছে সারা দেশে। মূলত ভাসমান এলএনজি টার্মিনাল এক্সিলারেটে আগুনের ঘটনায় এই সংকট তৈরি হয়েছে এবং দেশীয় কূপ থেকে গ্যাসের সরবরাহ না বাড়ার কারণে শিল্প কারখানা, বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাহিদা পূরণ করা যাচ্ছে না। আমরা এখন যে পাম্পে আছি এটি তেজগাঁওয়ের কারণ বাজার এলাকায়। এখানে আসলে সবসময় গাড়ির একরকম চাপ থাকে গ্যাসের জন্য, কিন্তু এখন গ্যাসের সংকট হওয়ার কারণে গাড়িগুলো খুব কম গ্যাস পাচ্ছে। সিএনজিগুলো বিশেষ করে ৩৪ থেকে ৫০ টাকা বা সর্বোচ্চ ১০০ টাকার গ্যাস পাচ্ছে খালি সিলিন্ডারে, এবং অন্যান্য যেসব প্রাইভেট কার বা বড় মাইক্রোবাস আছে সেগুলো তারা যে চাহিদা তাদের গ্যাসের, সেই চাহিদার তুলনায় 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ পাচ্ছে। এই অবস্থাটা আসলে গত 2 সপ্তাহ ধরে, এবং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা এই যানবাহন পরিচালনা করছেন যে আসলে গ্যাসের দাম বাড়লে এই সংকট নিরসন হবে কিনা। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আসলে গ্যাসের দাম বাড়িয়ে এই সংকট ইমিডিয়েটলি সমাধান করা সম্ভব নয়। কেন? কারণ আমাদের দেশের
যে কূপগুলো আছে গ্যাসের কূপ, সেখান থেকে সক্ষমতা রয়েছে যে প্রতিদিন 160 থেকে 170 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এবং আমাদের যে এফএসআরইউ আছে, অর্থাৎ এলএনজি আমদানি করে গ্রাহকদেরকে সরবরাহের যে সক্ষমতা, সেটি 100 থেকে 110 কোটি ঘনফুট। কিন্তু একটি টার্মিনাল অকেজো হয়ে থাকার কারণে কিন্তু সেখান থেকে প্রায় 50 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ কমে গেছে। সেটি ঠিক না হওয়া পর্যন্ত আসলে এই সংকট সমাধান হওয়ার সুযোগ নেই। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আজকে বলা হয়েছিল যে আজকে হয়তো এক্সিলারেটর 50% গ্যাসের সরবরাহ পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত তা নিশ্চিত হয়নি। আর বাকি 50%-এর সরবরাহ কবে নিশ্চিত হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। রাকিব, এই সংকট, এই অনিশ্চয়তা খুব দ্রুতই কাটুক, আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। এবার জনগণের টাকা অপচয়ের নতুন বন্দোবস্ত করতে যাচ্ছে সরকার। ব্যাংকের খেলাপি ঋণ ও সমস্যাগ্রস্ত সম্পদ কিনতে গঠন করা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যার অর্থ আসবে সরকারি কোষাগার থেকেই। এই প্রতিষ্ঠান মন্দ সম্পদ কিনে সেগুলো আদায় বা বিক্রি করে দায় মেটাবে, যার নেতৃত্ব দেবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার কর্মকর্তা। তবে রাষ্ট্রীয় অর্থে মন্দ সম্পদ কেনা হলে দিন শেষে তা অপচয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আব্দুজ্জাহের আনাসের রিপোর্টে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় দুশ্চিন্তা খেলাপি ঋণ। এছাড়া মন্দ সম্পদ কিনেও বিপদে বড় একটা অংশ। তবে সেই সংখ্যা কিংবা পরিমাণ কমাতে এবার বড় ধরনের আইনি সংস্কারের পথে সরকার। এজন্য প্রণয়ন করা হয়েছে একটি নতুন খসড়া, যার মাধ্যমে খেলাপি ঋণ কেনাবেচা, উদ্ধার এবং ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কাঠামো গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক তত্ত্বাবধানে গঠন করা হবে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা ডামু, যার নেতৃত্বে থাকবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার একজন কর্মকর্তা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ নগদ অর্থের বিনিময়ে কিনে নিয়ে তা উদ্ধারে কাজ করবে সংস্থাটি, যাতে সার্বিক সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব আমরা সবসময় পোষণ করি, কিন্তু আলটিমেটলি বিভিন্ন সেবার জন্য কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হই। যেগুলো ডিস্ট্রেসড অ্যাসেট, সেগুলো আবার যদি আদায়ের ক্ষেত্রে যদি আইনি কাঠামো তৈরি হয়, সেই আইনি কাঠামোর উপর ভিত্তি করে এগুলো ঋণ আদায় করা সম্ভব। এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটা করা, এটা বরং একটা ভালো দিক, তারা আদায় করতে পারবে। কিন্তু এটার কিছু একটা হলো, যদি এটা সরকারি খাতে দেয় তাহলে আমি মনে করি তার চেয়ে বেসরকারি খাতে দিলে বেশি ভালো হবে। খসড়া আইনে প্রতিটি খেলাপি ঋণ বা সমস্যাগ্রস্ত সম্পদের জন্য পৃথক ট্রাস্ট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ট্রাস্টের সম্পদ সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব সম্পদ থেকে আলাদা থাকবে, ফলে কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলেও ট্রাস্টের সম্পদ সুরক্ষিত থাকবে। এছাড়া খেলাপি ঋণ উদ্ধারে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হবে ব্যাপক ক্ষমতা। এ প্রতিষ্ঠানের অর্থের যোগান আসতে পারে সরকারি কোষাগার থেকে, ফলে প্রতি বছর বাজেট থেকে ভর্তুকি গুনতে হবে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা খোলার দায়িত্ব সরকারের না, এটা সরকারিভাবে এটা ডেঞ্জারাস হবে। আমি বলছি ডেঞ্জারাস হবে এই জন্য, কারণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইটসেলফ, তার তো তখন ভালো পারফর্ম করার কোনো ইনসেন্টিভ থাকবে না। ব্যাংকগুলো যা তার কাছে বিক্রি করতে চায় সে সবই কিনবে, কারণ তার সিদ্ধান্ত গ্রহণ তো কম্পিটিটিভ মার্কেট বেসড হবে না। শুধু তাই নয়, নতুন এই আইনে কোন সম্পদগুলো এসব প্রতিষ্ঠান কিনতে পারবে তারও সঠিক নির্দেশনা থাকা উচিত বলে মনে করছেন এই সাবেক ব্যাংকার। অবশ্যই দেখা উচিত যে কোন ধরনের অ্যাসেটটা ট্রান্সফার হবে। নিশ্চয়ই যে ফর্জারিতে যেগুলো হয়েছে সেটা কিন্তু অ্যাসেট ট্রান্সফার হিসেবে বিবেচিত হওয়া ঠিক না। মানে ঢালাওভাবে শুধুমাত্র কাউকে সুবিধা দেওয়ার জন্য যদি এই অ্যাসেট ট্রান্সফারের কাজটা হয়, তাহলে দেখা যাবে যে ওই ফর্জারি করা টাকা পয়সার এইটা ওখানে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে এবং ঢাকা পড়ে যাবে। এটা যেন না হয়। নতুন আইনে দেনাদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এককালীন নিষ্পত্তি, ঋণ পুনঃতফসিল কিংবা ঋণকে প্রতিষ্ঠানের শেয়ারে রূপান্তর করার সুযোগ থাকবে। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা। কাঁচামাল সংকট ও আর্থিক সীমাবদ্ধতায় চট্টগ্রামে এস আলম গ্রুপের অন্তত 11টি কারখানা বন্ধ করা হয়েছে, যেখানে কাজ করা প্রায় ৬,০০০ শ্রমিক এখন কর্মহীন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।
প্রণবেশ, যেমনটি বলছিলাম যে অনেকগুলো কারখানা বন্ধ রয়েছে, শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তো এই পরিস্থিতি সমাধানের কোনো উপায় আছে কিনা এবং সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চট্টগ্রামে এখানে এসালম শিল্প গ্রুপের মোট 11টি শিল্প প্রতিষ্ঠান, যেগুলো দীর্ঘদিন যাবৎ সেগুলোর মধ্যে যে একটা অচল অবস্থা চলছে, যদিও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল। প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক এখানে কাজ করত, তার মধ্যে ধাপে ধাপে তারা কিছু শ্রমিক কমিয়েছে। বিশেষ করে তারা যেটা বলছেন, তাদের এলসি এবং যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে, এই কারণে তারা আর্থিক সংকটে পড়ে যায় এবং কাঁচামাল বাইরে থেকে যেগুলো আনতে হয় সেই কাঁচামালগুলো তারা আনতে পারছিলেন না। তবে কারখানাগুলোতে আগে থেকে রক্ষিত যে কাঁচামালগুলো ছিল সেগুলো দিয়ে তারা কিছু উৎপাদনের কাজ করেছেন এবং পরবর্তীতে তারা বেশ কিছু শ্রমিকও রেখেছিলেন এবং তাদের বেতনও তারা নির্দিষ্ট সময়ে দিয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। এবং তারা বলেছিলেন যে যারা কর্মকর্তা কর্মচারী স্টাফ ওয়ার্কার যারা ছিলেন তাদের জীবনযাত্রা ঠিক রাখার জন্য তারা চেষ্টা করেছিলেন তারা তাদের বেতনগুলো ঠিকমতো দিতে। কিন্তু তারা এরপরে যেটা নোটিশ করেছে, বৃহস্পতিবার নোটিশটা হয়েছে যে শুধুমাত্র সিকিউরিটি পারপাস ছাড়া অন্য যারা আছে বিশেষ করে ওয়ার্কার তাদের চাকরি ডিসমিস করা হয়েছে। কারণ তারা বলছেন তাদের উৎপাদন অব্যাহত রাখা, কাঁচামাল আনতে না পারা কারণে এটি সম্ভব নয় এবং তাদের যেহেতু তারা অর্থ নিশ্চয়ই প্রণবেশ, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো তথ্য নিব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে কথা বলছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। এবারে বাজার দরের খবর জানতে চাই, রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি তো বাজারের খবরাখবর রাখছেন, কেমন দেখছেন জিনিসপত্রের দাম কেমন এবং ক্রেতা বিক্রেতা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। নুজহাত, বাজার যদি বলি, কিন্তু বাজারে কিন্তু অনেক ক্ষেত্রে উত্তাপ ছড়াচ্ছে। প্রতিটি সবজির দাম কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে টানা বৃষ্টির কারণে গেল সপ্তাহে যে সবজির দাম 40 থেকে 50 টাকা বেড়ে যায়, সেই ঊর্ধ্বমুখী বাজার কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম সেটি কিন্তু দ্বিগুণ, গেল সপ্তাহের চেয়ে দ্বিগুণ বেড়ে আজকে বিক্রি হচ্ছে 400 টাকা, যেটি গত সপ্তাহে 300 টাকা কেজিতে বিক্রি হতো। আমরা যদি এই 1 মাসের ব্যবধানে শুধু কাঁচামরিচেরটাই বলি, সেটি ক্ষেত্রে গেল সপ্তাহে 2 সপ্তাহ আগে যে কাঁচামরিচ 100 থেকে 120 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু গেল সপ্তাহে এসে 300 টাকা হয়, এখন সেটি 400 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। একই সাথে শুধু সবজির বাজারে কিন্তু 100 টাকা, অধিকাংশ সবজির ক্ষেত্রে কিন্তু 100 টাকার উপরে রয়েছে। এছাড়া দেখেছি আমরা ডিম, মুরগিতেও বাড়তি রয়েছে, যে ডিম প্রতি ডজন 130 থেকে 35 টাকায় পাওয়া যেত, সেটি কিন্তু 150 টাকা পর্যন্ত এখন প্রতি ডজন কিনতে হচ্ছে। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বাজার দর খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান। আরও একটি চাঙ্গা সপ্তাহ পার করল পুঁজিবাজার। এ সময় ডিএসইতে সূচক বাড়ে 91 পয়েন্ট, তবে দৈনিক গড় লেনদেন কমে নেমে আসে 1000 কোটির ঘরে। যদিও বাজার মূলধন বাড়ে 4.5 কোটি টাকা। এ সময় ডিএসইতে প্রাধান্য ছিল ভালো কোম্পানির শেয়ারের। অন্যদিকে সূচকের পাশাপাশি সিএসইতেও ব্যাপক হারে বাড়ে লেনদেন। নাদিয়া ইসলাম তনি জানাচ্ছেন বিস্তারিত। এক সপ্তাহ পর আবার ইতিবাচক ধারায় ফিরল দেশের পুঁজিবাজার। সপ্তাহ ব্যবধানে সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, তবে সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে ডিএসইতে। তথ্য বলছে সপ্তাহ ব্যবধানে 91 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে 5895 পয়েন্টে, আর 5 দিনে মোট লেনদেন ছিল 5299 কোটি টাকা। তবে সপ্তাহ ব্যবধানে 4 কোটি টাকা কমে দৈনিক গড় লেনদেন ছিল 1059 কোটি। অন্যদিকে 3863 কোটি টাকা বেড়ে ডিএসসির বাজার মূলধন দাঁড়ায় 7,05,133 কোটি টাকায়। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 264টির, বিপরীতে কমেছে 89টির, আর অপরিবর্তিত ছিল 35টির দর। শেয়ারের দাম বৃদ্ধির সবার উপরে ছিল এ ক্যাটাগরির এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, যেখানে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে 3টি ছিল একই ক্যাটাগরির। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল জেড ক্যাটাগরির রেনউইক, জগেশ্বর।
এদিকে সপ্তাহ ব্যবধানে 140 পয়েন্ট বেড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক CASPI দাঁড়ায় 15,760 পয়েন্টে। দৈনিক প্রায় 34 কোটি টাকা গড়ে মোট লেনদেন হয় 169 কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, ৭১। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তেল গ্যাসের উচ্চ মূল্যে মুনাফা বেড়েছে জ্বালানি প্রতিষ্ঠান শেভরন ও এক্সন মোবিলের। শুক্রবার প্রতিষ্ঠান দুটি তাদের মুনাফার তথ্য প্রকাশ করে, যেখানে দেখা যায় বছরের দ্বিতীয় প্রান্তিকে এক্সন মোবিলের আয় দ্বিগুণেরও বেশি বেড়ে $14.5 বিলিয়ন দাঁড়িয়েছে। অন্যদিকে শেভরনের আয় প্রায় 5 গুণ বেড়ে রেকর্ড $12 বিলিয়ন ঘর ছাড়িয়েছে। প্রতিষ্ঠানগুলো জানায় মধ্যপ্রাচ্যের সংকটের পাশাপাশি জ্বালানির মজুত হ্রাস, চীন থেকে রপ্তানি হ্রাস এবং রাশিয়ায় শোধনাগার বন্ধ থাকার ফলে মুনাফার হার বেড়েছে। একই সময় উপসাগরীয় অঞ্চলের সংকট অব্যাহত থাকলে বছরের দ্বিতীয়ার্ধেও জ্বালানির দাম বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠান দুটি। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।